আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি করোনার এই মহামারীতে তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। করোনার এই মহামারীতে যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই আমরা শিক্ষকেরা নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের এইচএসসি সিলেবাসের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিউক্লিয়ার পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা আলোচনা করার আগে আমি তোমাদের তেজস্ক্রিয়তা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তেজস্ক্রিয়তা হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83-এর ওপরে এবং ভর সংখ্যা 206-এর ওপরে, সেই সকল মৌলই সাধারণত তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। এছাড়াও ভিন্নতা আছে। তো এই তেজস্ক্রিয় মৌলগুলো হচ্ছে যেমন ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, রেডিয়াম, থোরিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। হ্যাঁ, এটা আলোচনা যেহেতু তোমরা এটা বুঝতে পারছো, এখন আমি আমার বোর্ডে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে লেখা আছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। হ্যাঁ, এখানে দেখো তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র, এই টপিকটা আজকে আমি তোমাদের আলোচনা করব। হ্যাঁ, তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা হচ্ছে যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় বা ভাঙনের হার ওই মুহূর্তে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। আমি আবার বলছি, কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় বা ভাঙনের হার ওই মুহূর্তে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এখন দেখো, যদি আমার তেজস্ক্রিয় মৌল এই মুহূর্তে আমি শুরু করতেছি, তার মানে সময়টা আমার 0। যখন t=0 সময়ে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হচ্ছে আমার n0। এই তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n0, এটাকে আমি আরও অন্যভাবে বলতে পারি। এটাকে আমি বলতে পারি যে অক্ষত বা প্রাথমিক বা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা। অক্ষত বা প্রাথমিক বা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা হচ্ছে n0। যদি সময় অতিবাহিত হয়, যেহেতু কিছু সময় অতিবাহিত হলে পরমাণুটা ভেঙে যাবে, অর্থাৎ পরিমাণ কমে যাবে, সেই সময়টা আমি ধরলাম t সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n। এখন যদি সময়টা আমরা ক্ষুদ্র ধরি, যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় dt সময়ে যদি dn সংখ্যক পরমাণু ভেঙে যায়, তবে সূত্রানুসারে হবে হচ্ছে -dn/dt সমানুপাতিক n। হ্যাঁ, এখানে dn/dt হচ্ছে যে dn/dt হচ্ছে সময়ের সাথে পরমাণুর ভাঙনের হার, আর এই nটা হচ্ছে অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা। হ্যাঁ, এখানে ঋণাত্মক চিহ্নটা বোঝাচ্ছে যে যখন সময় অতিবাহিত হবে তখন পরমাণুর সংখ্যা, অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা কমে যাবে, এই জন্য এই ঋণাত্মক চিহ্নটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, বা dn/dt সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠায় দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট, একটা সমানুপাতিক ধ্রুবক আসে। সেই ধ্রুবকটা হচ্ছে ল্যামডা। এটা আমরা লিখলাম ল্যামডা n। এখানে এই ল্যামডাকে আমরা বলবো ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। বা তারপরে হচ্ছে আমরা একটু আড়াআড়ি করে নিচ্ছি, dn/dt সমানুপাতিক -λ/dt। এখন দেখো, যদি আমরা এটাকে সমাকলন করতে চাই, সমাকলনের একটা নিয়ম আছে। যখন t=0 অর্থাৎ সময় যখন শুরু হয়নি, তখন আমার n=n0, অর্থাৎ এটা প্রাথমিক পরমাণুর সংখ্যা বা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা। সময় যখন অতিবাহিত হয়ে গেল, আমি ধরে নিলাম একটা সময় t=t, তখন আমার n হবে n0। এই সীমার মধ্যে এখন আমরা সমাকলন করে পাই। হ্যাঁ, সমাকলনের নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, উপরেরটা হচ্ছে আপার লিমিট। দেখো, যখন লোয়ার লিমিট যখন আমরা সময় 0 ধরেছি, তখন লোয়ার লিমিট হচ্ছে n0, যখন সময় হচ্ছে t তখন আপার লিমিট হচ্ছে n। হ্যাঁ, এখন আমরা এইদিকে আসি। দেখো, এদিকে দেখো, ইন্টিগ্রেশন n0 dn/n, এইটাকে সমাকলন করলে হয় হচ্ছে ln n/n0। আবার এদিকে দেখো, -λ ইন্টিগ্রেশন 0 থেকে t dt, এইটুকুকে সমাকলন করলে হয় হচ্ছে, এদিকে আসো, সমাকলন করলে হয় t। এটা আমরা কোথায় থেকে পেলাম, এটা আমি দেখো সাইড নোটে দিয়ে দিছি। এই সূত্র থেকে আমরা পাই ইন্টিগ্রেশন dx/x = ln x। তারপর এটা সমাকলনের নিয়ম অনুসারে আগে আমরা আপার লিমিটের মান বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে লোয়ার লিমিটের মান বসানো, ইকুয়াল, তারপরে মাইনাস, এই যে টি এখানে বসানো, আপার লিমিটের মান, সূত্রের মাইনাস, লোয়ার লিমিটের মান। তারপরে এই যে লগারিদমের নিয়ম অনুসারে এতে যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়ে যায়, ln n/n0 = -λ/t। এখন তোমরা 9 10-এ লগারিদমের ম্যাথ করেছো, যদি এই পাশে ln উঠে যায় তাহলে এই পাশে e টু দি পাওয়ার আসে। এর বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে এরকম,
লনের সাথে লগের সম্পর্ক হচ্ছে ই ভিত্তিক লগই হচ্ছে লন। হ্যাঁ, এটা হিসাব নিকাশ করলে এটা আসে। আচ্ছা, তারপরে আমরা এই এনটা এই পাশে পার করে দিচ্ছি, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র বা সূচকীয় সূত্র। হ্যাঁ, এই সূত্রতে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করতে হবে। হ্যাঁ, প্রথমে একটু আসো, প্রথমে দেখো এই যে একটা সূত্র আমি লিখছি, এই সূত্র দিয়েও তোমাকে অনেক ম্যাথ সমাধান করতে হবে। এখন এই সূত্রটাকে আবার শুধু তেজস্ক্রিয় ক্ষয় সূত্র না, একে তেজস্ক্রিয় ক্ষয় বা অবক্ষয় সূত্র বা সূচকীয় সূত্র বলা হয়ে থাকে। এখন এখানে দেখো সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা কমে যায়, এই জন্য এটা সূচকীয়ভাবে হ্রাস পায়। তার একটা গ্রাফ আমি তোমাদের নিচে দেখাই দিচ্ছি। দেখো, গ্রাফের y অক্ষ বরাবর হচ্ছে n, এই nটা হচ্ছে অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা, আর x অক্ষ বরাবর হচ্ছে সময়। দেখো এখানে আমি লিখে দিছি, যখন সময় t ইকুয়াল টু 0 তখন n সমান সমান n নট অর্থাৎ প্রাথমিক পরমাণুর সংখ্যা। যখন সময়টা t ইকুয়াল টু t হাফ, হ্যাঁ এই t হাফটা কি এটা আমি তোমাদের একটু পরে আবার আলোচনা করব। যখন t ইকুয়াল টু t হাফ তখন n ইকুয়াল টু n নট বাই 2, যখন t ইকুয়াল টু 2t হাফ তখন n ইকুয়াল টু n নট বাই 4, যখন t ইকুয়াল টু 3t হাফ তখন n ইকুয়াল টু n নট বাই 8। হ্যাঁ, এই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করব। তারপরে দেখো এখন যদি আমরা গ্রাফে মানগুলো বসাই, দেখো যখন টাইম 0 তখন অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n নট, যখন t হাফ অর্থাৎ এটাকে আমরা বলি অর্ধায়ু, এটাকে এই সময়টাকে আমরা বলি অর্ধায়ু, যখন t হাফ অর্ধায়ু হয় সময়টা হয় t হাফ তখন দেখো অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n নট বাই 2, যখন t হাফ তখন হয় n নট বাই 4, যখন 3t তখন হয় n নট বাই 8। হ্যাঁ, এই মানগুলো গ্রাফে আমরা বসায় দিছি। হ্যাঁ, এখানে সময় বাড়ার সাথে সাথে পরমাণুর সংখ্যা অর্থাৎ অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা কমতে থাকে, এই জন্য গ্রাফটা সূচকীয়ভাবে এভাবে কমে গেছে। এখন এই গ্রাফের এই রেখাটা এর সাথে কখনো লাগায় দেওয়া যাবে না, তার কারণ একটা পরমাণু নিঃশেষ হয়ে যাবে, অসীম সময়ে গিয়ে নিঃশেষ হয়ে যাবে, সেই বিষয়টা আমরা এই গ্রাফ থেকে এই সমীকরণ থেকে পেতে পারি। এখন আমি তোমাদের এই বিষয়টা আলোচনা করব। দেখো আমাদের সূত্রটা হচ্ছে এরকম, n সমান সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যদি t ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল ইনফিনিটি। এখন আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল 0, তাহলে অতএব n ইকুয়াল টু হচ্ছে আমার n নট গুণন 0 ইকুয়াল n ইকুয়াল টু হচ্ছে আমার 0, অর্থাৎ অসীম সময়ে পরমাণুটা আর কিছু থাকবে না, অবশিষ্ট কোনো কিছু থাকবে না। এই জন্য এখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আসে, গুরুত্বপূর্ণ একটা খ মার্কের প্রশ্ন আসে যে পরমাণুর নিঃশেষ কাল হচ্ছে অসীম। হ্যাঁ, এখন আমি তোমাদের অর্ধায়ু সম্পর্কে একটু আলোচনা করব। অর্ধায়ু, হ্যাঁ বোঝাই যাচ্ছে, দেখো অর্ধায়ু, অর্ধেক আয়ু, অর্ধায়ু অর্থাৎ একটা তেজস্ক্রিয় মৌল ভেঙে অর্ধেকে পরিণত হইতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। অর্ধায়ুকে এরকম করে টি হাফ বা টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো যদি সময় টি ইকুয়াল টু টি হাফ হয় তাহলে আমরা জানি প্রাথমিক পরমাণুর সংখ্যা হচ্ছে n নট, তাহলে যেহেতু সময় আমার অর্ধেক তাহলে পরমাণুটা ভেঙে হয়ে যাবে আমার অর্ধেক, অর্থাৎ n ইকুয়াল টু n নট বাই 2, এইটা আমাকে বসাতে হবে। এখন আমরা সমীকরণ জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এই n যদি আমরা এইটা বসাই n নট বাই 2, তাহলে অবশ্যই n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এই টির জায়গায় আমাকে বসাতে হবে টি হাফ, ওই দিক থেকে n নট চলে গেল, তাহলে দেখবে এখানে থাকতেছে হাফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা গুণন টি হাফ। তারপরে দেখো এদিকে একটু আসো, হ্যাঁ এই যে ই যদি এখানে উঠে যায় তাহলে পাশে আমার লন চলে আসবে, লন হাফ ইকুয়াল মাইনাস ল্যামডা গুণন টি হাফ। এখন বা লন হাফ বাই মাইনাস ল্যামডা ইকুয়াল
টি হাফ, এটা একটু আমি সাজায় লিখতেছি, টি হাফ ইকুয়াল মাইনাস লন হাফ বাই ল্যামডা। এইটুকুকে এই যে মাইনাস লন হাফ এইটুকুকে ক্যালকুলেশন করলে 0.693 বাই ল্যামডা। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা হচ্ছে অর্ধায়ু এবং অবক্ষয় বা ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এটাতে আমরা অনেক ম্যাথ করব। এখন দেখো গড় আয়ুর সাথে আর একটা সম্পর্ক আছে। গড় আয়ু, গড় আয়ু, গড় আয়ু বা গড় জীবন এটাকে বলা হয়, গড় জীবন, গড় আয়ু বা গড় জীবন। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা তেজস্ক্রিয় মৌলের সকল পরমাণুর আয়ুর যোগফলকে, সকল পরমাণুর আয়ুর যোগফলকে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় তাকেই বলা হয় গড় আয়ু বা গড় জীবন। হ্যাঁ, গড় আয়ুকে টাউ দ্বারা প্রকাশ করা হয়। এটা ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা সমীকরণ পাই, টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এখানে ল্যামডাটা হচ্ছে অবক্ষয় বা ক্ষয় ধ্রুবক। এখন দেখো এই যে আমরা অর্ধায়ের একটা সমীকরণ পেলাম, টি হাফ 0.693 বাই ল্যামডা। দেখো এটাকে এইভাবে লেখা যায় 1 বাই ল্যামডা গুণন 0.693। দেখো 1 বাই ল্যামডা এইটুকু মানে আবার দেখো এই যে অর্ধায়ু টাউ, টাউ ইকুয়াল টু 0.693। এটা একটা সূত্র, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। আশা করছি এগুলো তোমরা বুঝতে পারতেছ। হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় দেখো, আমি তোমাদের এখন একটা ছক দেখাবো। দেখো ছকটা একটু মনে রাখবা। দেখো ছকের আমি এই জায়গায় দেখো ছকের এই জায়গায় আমি দিলাম সময়, সময় টি, আর এই জায়গায় আমি দিলাম অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। হ্যাঁ, অবশ্যই সেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসো ক্ষয়প্রাপ্ত, ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা। ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা হচ্ছে, এটাকে প্রকাশ করা হয় ডেল্টা n দ্বারা। হ্যাঁ, ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যার ফর্মুলা হচ্ছে যে এই যে প্রাথমিক পরমাণুর সংখ্যা, এখান থেকে যদি তুমি অবশিষ্টটাকে বিয়োগ করো তাহলে তুমি ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা পেয়ে যাবে। দেখো এখন যদি আমি একটা বিষয় দেখাই, যদি সময় আমার 0 হয়, অর্থাৎ যখন আমার সময় শুরু হয়নি, তাহলে ওই তেজস্ক্রিয় মৌলটা পুরোটাই থেকে যাবে। অর্থাৎ ওই তেজস্ক্রিয় মৌলটা হচ্ছে n0, মানে প্রাথমিক পরমাণুর সংখ্যা। হ্যাঁ, এই n0টা যদি আমি এখানে বসায় দিই, আমি একটু দেখাই দিচ্ছি। ডেল্টা n আমরা জানি n0 বাই n, n0 এই n এর মান হচ্ছে তোমার n0, তাহলে মাইনাস n0 বসায় দিলে হচ্ছে 0, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা তখন 0। যখন t = t হাফ, অর্থাৎ এটাকে আমরা বলবো অর্ধায়ু। যখন টাইমটা আমার t হাফ, তখন অবশ্যই এই পরমাণুটুকু ভেঙে অবশ্যই অর্ধেক পরিণত হবে n0/2। এখন যদি আমি এই মানটা n0/2 এখানে বসায় দিই, দেখো এই সমীকরণে এখানে n0 এর জায়গায় n0/2 বসায় দিই, তাহলে এটুকু ক্যালকুলেশন করে আসে 3n0/, হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে তোমার এই মানটাই চলে আসবে। হিসাব নিকাশ করলে n0/2 এটাই চলে আসবে, n0/2। কিন্তু যদি টাইমটা এবার 2t হাফ, 2t হাফ এইটুকু হয়, মনে রাখবা যে একটা মৌল যখন যেটুকু ছিল এই সময়ে অর্ধেকে পরিণত হয়, আরও যদি এই দ্বিগুণ সময়টা আমি নেই তখন এর অর্ধেকে পরিণত হবে, অর্থাৎ তখন হয়ে যাবে n0/4। হ্যাঁ, এই মানটা যদি আমি এবার এখানে বসায় দিই, দেখো এই সমীকরণে n0/4, তখন এটা ক্যালকুলেশন করলে আমার মান দাঁড়াবে 3n0/4, 3n0/4। এরকম করে আমরা আরও দেখাতে পারি। যদি 3t হাফ হয় তাহলে এখানে হবে n0/8, তার অর্ধেক, এটা ক্যালকুলেশন করলে আমার হবে 7n0/8। যদি আমি আরও দেখাই 4t হাফ, তাহলে এখানে হবে n0/16, তার অর্ধেক, এটা ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো 15n0/16।
এই মানগুলো এখন এই আমরা বসাইছি। দেখো শিক্ষার্থীবৃন্দু, এখানে তোমরা একটা বিষয় মনে রাখবা যে একটা মৌল যখন ভেঙে অর্ধেকে পরিণত হয় সেটাকে বলা হয় অর্ধায়ু। ওই সময় পরমাণুটুকু যেটুকু ভেঙে যায় পরবর্তী সময়ে যায় পরমাণু আর অত ভেঙে যাবে না, ভাঙন একটা স্লো হয়ে যাবে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। দেখো ধরো তোমার কাছে 50 টাকা আছে, 50 টাকা। হ্যাঁ, প্রথমে তুমি কাউকে 30 টাকা দিয়ে দিলা, 30 টাকা দিয়ে দিলা, তাহলে তোমার কাছে যে 50 টাকা আছে এটা কিন্তু তোমার এন নট প্রাথমিক। তুমি কাউকে 30 টাকা দিয়ে দিলা, অর্থাৎ এটা ক্ষয় হয়ে গেল ডেল্টা এন। তাহলে তোমার কাছে অবশিষ্ট থাকলো এন ইকুয়াল টু হচ্ছে 20 এত টাকা। এখন তার মানে এখন তোমার কাছে অবশিষ্ট আছেই হচ্ছে 20 টাকা। আচ্ছা, এই যে 30 টাকা দিলা, ধরে নিলাম এইটা তুমি একটা দিনে একজনকে তুমি দিয়ে দিছো, 20 টাকা থাকলো। পরবর্তী দিনে তুমি যদি আরেকজনকে দিতে চাও, দেখো তোমার কাছে আছেই 20 টাকা, তাহলে কি পরবর্তী দিনে তুমি কি 20 টাকা দিতে পারবা? ওইভাবে ক্ষয় হবে না, ক্ষয় হবে ধীরে ধীরে। হয়তো দেখা গেল তখন আর 20 টাকা, তখন আর 30 টাকা ক্ষয় হবে না, তখন ক্ষয় হবে আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম। এইভাবে বিষয়টা দেখা যায়। তোমরা যদি এটা আরো ক্লিয়ার হতে চাও তার পরবর্তীতে আমি আবার একটা ভিডিও দেবো, এবং এই বিষয়ে আমি যেটা থিওরি আলোচনা করলাম এর গাণিতিক বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। আশা করছি তোমরা এতে খুব উপকৃত হবে, এই ক্লাসটা করে উপকৃত হবে। খোদা হাফেজ।